শুভ সকাল বন্ধুরা। আজ হলো 19 ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ঢাকার পর বন্ধ রাজশাহী খুলনার ভিসা আবেদন কেন্দ্র। বাংলাদেশের ভারতীয় হাইকমিশনে হামলা চালানো হতে পারে জেহাদি হামলা। বাংলাদেশের মাটিতে এই জেহাদি হামলার প্রশিক্ষণ দিচ্ছে পাক কমান্ডার, এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় নজর রাখছে নয়াদিল্লি। আর সেই সঙ্গেই ঢাকার পর বৃহস্পতিবার রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করল নয়াদিল্লি। যেসব ভিসা আবেদনকারী বৃহস্পতিবারের জন্য স্লট বুক করেছিলেন তাদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিশ্লেষণ করেই দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার শক কষা হচ্ছে এমন আশঙ্কার কথা উঠে এসেছে গোয়েন্দা সূত্রে। বুধবার দুপুর 2টা থেকে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ হাসনাত তার বক্তৃতায় 7 সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার ডাক দেন। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন। এরপরই একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে নয়াদিল্লি। অন্যদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে প্রকাশ্যে হুমকির পাশাপাশি পরিকল্পিতভাবে হামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে গোয়েন্দা মহলের দাবি। এই সম্ভাব্য হামলায় 100 জনেরও বেশি জেহাদিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাতে ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল ইসলাম এবং হিজবুত তাহরিরের মতো একাধিক মৌলবাদী সংগঠন এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। সূত্রের দাবি, ভারতীয় হাই কমিশনে ঢুকে আধিকারিকদের শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি অগ্নিসংযোগেরও পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ঢাকায় বসবাসকারী ভারতীয়দের উপর হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই, এমনটা খবর। আরও জানা গিয়েছে একাধিক ভারতীয় বিল্ডিংয়ে আত্মঘাতী হামলার শখ কষছে জঙ্গিরা। গোয়েন্দারা জানতে পেরেছেন আইএসআইয়ের অর্থ মদতপুষ্ট মুহাজির রেজিমেন্ট হামলার শখ কষছে। শুধু তাই নয়, ভারত বিরোধী কার্যকলাপের জন্য পাকিস্তান থেকে দেদার জঙ্গিও ঢুকছে বাংলাদেশে। পাঠানো হচ্ছে প্রচুর অস্ত্র। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে সিলেট, বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জায়গায় জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়েছে। বর্তমানে 125 জনের ট্রেনিং চলছে, যার মধ্যে অন্তত 50 জন রোহিঙ্গা রয়েছে। পাকিস্তানের এক প্রাক্তন কমান্ডারের নেতৃত্বে সেখানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে খবর। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে প্রশিক্ষণ শিবিরে কীভাবে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো যায় তাও হাতে কলমে শেখানো হচ্ছে। গেরিলা লড়াইয়ের কৌশলও রপ্ত করানো হচ্ছে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভারতীয় হাই কমিশন লক্ষ্য করে হুমকির বার্তা ছড়িয়েছে। শুধু মৌখিক হুমকিতে সীমাবদ্ধ না থেকে বাস্তবে তা কার্যকর করার প্রস্তুতি চলছে এমন তথ্য মিলেছে বলেই গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন কিনা তা নিয়ে দুই দেশের প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। অপরদিকে রাজ্যে মোদি শাহ একাধিক সরকারি কর্মসূচি। প্রধানমন্ত্রীর কাজিরাঙ্গা সফরের পর অভূতপূর্বভাবে বেড়েছে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা। তাই ব্রহ্মপুত্রের বুকে মোদির পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে জল পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি করবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর সফর রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার পক্ষে অত্যন্ত স্মরণীয় হবে দাবি করেন তিনি। কারণ শহীদ স্মারকে যাবেন মোদি, উন্মোচন করবেন গোপীনাথ বরদলৈর প্রতিমূর্তিও। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে আসছেন মোদি অমিত। 20 ডিসেম্বর বিকেলে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী। এরপর 29 ডিসেম্বর আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুজনের সফরেই রয়েছে বেশ কিছু সরকারি কর্মসূচি। তবে দলীয় কর্মসূচিও রয়েছে দুই শীর্ষ বিজেপি নেতার। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী প্রদেশ বিজেপির কার্যালয়ে যাবেন। প্রথমবারের মতো অটল বিহারী বাজপেয়ী ভবনে পা পড়বে মোদির। ফলে দলের কার্যালয়ে তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। 20 ডিসেম্বর বিকেলে রাজ্যে এসে প্রধানমন্ত্রী প্রথমেই গুয়াহাটির বরজাড় বিমানবন্দরের
নবনির্মিত অত্যাধুনিক টার্মিনালের উদ্বোধন করবেন। 1232 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই টার্মিনাল দেশে পঞ্চম বৃহৎ। নতুন টার্মিনালে অত্যাধুনিক সব সুবিধা থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে 64টি চেক ইন কাউন্টার, 10টি এক্সকেলেটর, 25টি এলিভেটর, 16টি সেলফ ব্যাগেজ কাউন্টার থাকবে। তাতে টার্মিনালের পিছনে 20টি বিমান পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। বছরে 1.30 কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে বিমানবন্দরের নতুন টার্মিনাল। নতুন টার্মিনালের উদ্বোধনের সঙ্গে গোপীনাথ বরদলৈর এক বিশাল প্রতিমূর্তিও উন্মোচন করবেন মোদি। মুখ্যমন্ত্রী জানান, টার্মিনাল উদ্বোধনের পর সেখানে এক জনসভাকেও সম্বোধিত করবেন। রাতে প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ী ভবনেও যাবেন মোদি। মহানগরের কইনাদরার সরকারি অতিথিশালায় রাত কাটিয়ে পরদিন সকালে ব্রহ্মপুত্রে ভাসতে ভাসতে ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর যাবেন পশ্চিম বরগাঁওয়ে নবনির্মিত শহীদ স্মারকে। সেখানে আসাম আন্দোলনের 855 জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে অক্ষয়বন্দিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। দুপুরে তিনি গুয়াহাটি থেকে উড়ে যাবেন ডিব্রুগড়ে। সেখান থেকে সড়ক পথে নামরূপে গিয়ে 10,000 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ব্রাউনফিল্ড ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। নামরূপে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে মোদির। সেখান থেকে নয়াদিল্লিতে ফিরে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরের পর 29 ডিসেম্বর আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী জানান, গুয়াহাটিতে এসে তিনি মহানগর পুলিশ কমিশনারের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। মহানগরে সিসিটিভি ব্যবস্থারও উদ্বোধন করবেন তিনি। তাছাড়া উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বিশাল জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধনও হবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। পরদিন তিনি যাবেন নগাঁও জেলার বর্দ্রবায়। সেখানে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানের নবনির্মিত প্রকল্পের উদ্বোধনও করবেন। এরপর দিল্লি ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে প্রবল বিরোধিতা, মধ্যরাত ছাপানো বিতর্ক এবং সংসদের বাইরে বিক্ষোভ সবই উপেক্ষা করে লোকসভায় পাশ হয়ে গেল কেন্দ্রের প্রস্তাবিত রামজি বিল। এর মাধ্যমে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে 100 দিনের কাজের প্রকল্পকে নতুন কাঠামোয় সাজানোর পথে আরও এক ধাপ এগোলো মোদী সরকার। বুধবার লোকসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়। নির্ধারিত সময় পেরিয়েও বিতর্ক থামেনি। শাসক ও বিরোধী মিলিয়ে মোট 98 জন সাংসদ এই বিল নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা গোড়ায় গভীর রাত পর্যন্ত। শেষ পর্যন্ত রাত 1:35 স্পিকার ওম বিড়লা অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বৃহস্পতিবার সংসদে বিলটির উপর জবাবি বক্তব্য রাখেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি কংগ্রেসকে সরাসরি নিশানা করে বলেন, স্বাধীনতার পর থেকেই কংগ্রেস মহাত্মা গান্ধীর আদর্শ থেকে বিচ্যুত রয়েছে। চৌহান বলেন, বাপুর আদর্শকে হত্যা করেছে কংগ্রেস। দেশভাগের দিন থেকেই সেই বিচ্যুতি শুরু। নেহেরু ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, তাই স্বাধীনতার পর কংগ্রেস ভাঙ্গেননি। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া, জরুরি অবস্থা, প্রতিটি পদক্ষেপই গান্ধীজির আদর্শের পরিপন্থী। তিনি দাবি করেন, এনডিএ সরকারই প্রকৃত অর্থে গান্ধীর স্বপ্ন বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, শুরুতে এই প্রকল্পের নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট। 2009 সালের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সিদ্ধান্তে মহাত্মা গান্ধীর নাম যুক্ত করা হয়েছিল। চৌহানের বক্তব্য চলাকালীন বিরোধী বেঞ্চ থেকে তুমুল সুরগুল শুরু হয়। স্লোগান ভরে উঠে লোকসভা। সেই পরিস্থিতিতেই স্পিকার ওম বিড়লা ধ্বনিভোটে বিলটি পাশ করিয়ে দেন। বিল পাশ হওয়ার পর সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তীব্র প্রতিক্রিয়া জানান। কটাক্ষ করে তিনি বলেন, এই সরকারের সব কিছুর নাম বদলানোর এক অদ্ভুত নেশা রয়েছে। তার অভিযোগ, এই বিল কার্যত মনরেগাকে ধ্বংস করে দেবে। প্রিয়াঙ্কা বলেন, 100 দিনের কাজকে 125 দিন করা হয়েছে। এটা আসলে চালাকি। বিলটি ভালো করে পড়লেই বোঝা যাবে, কয়েক মাসের মধ্যেই প্রকল্পটি অচল হয়ে যাবে। তিনি আরও দাবি করেন, প্রকল্পের ব্যয়ভার রাজ্যগুলির উপর চাপিয়ে দেওয়া হলে তারা তা বহন করতে পারবে না। ফলে দরিদ্র মানুষের একমাত্র ভরসা মনরেগা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এর আগে সংসদের বাইরেও মনরেগা থেকে গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে নামে বিরোধীরা।
সংসদ চত্বরে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের নেতারা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তৃণমূল সহ একাধিক বিরোধী দলের সাংসদ সেই কর্মসূচিতে অংশ নেন। অপরদিকে জুবিন গর্গের মৃত্যু রহস্য নিয়ে এসআইটির চার্জশিটকে ঘিরে শুরু থেকেই সরব বিধায়ক অখিল গগৈ। এবার চার্জশিটের তথ্য প্রকাশ করে মহাফাপড়ে পড়লেন তিনি। সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে অখিলের বিরুদ্ধে মামলা দায়ের করল এসআইটি। জানা গেছে, সামাজিক মাধ্যমের নির্দিষ্ট পেজে চার্জশিটের তথ্য আপলোড করেছেন শিবসাগরের বিধায়ক। মূলত এই অভিযোগেই অখিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর জুবিনের মৃত্যু সংক্রান্ত চার্জশিট পেশ করে এসআইটি। কিন্তু চার্জশিটের একাধিক তথ্য মুহূর্তেই ভাইরাল হয়, তবে গোপন থাকে কোর্টের সার্টিফাইড কপি। বিধায়ক সেই সার্টিফাইড কপির সূত্র ধরেই কিছু তথ্য আপলোড করেছেন বলে অভিযোগ। আর এই অভিযোগের উপর ভিত্তি করেই সাইবার ক্রাইমের অপরাধের কথা উল্লেখ করেই মামলা করা হয়েছে শিবসাগরের বিধায়কের বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন টক শোতেও চার্জশিট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন অখিল গগৈ। শুধু তাই নয়, জুবিন গর্গের মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব ছিলেন তিনি। কিন্তু সার্টিফাইড কপি অবিহনে এসআইটির তথ্য প্রকাশ করা আইনিভাবে যুক্তিসঙ্গত নয়। ফলে সম্পূর্ণ বেআইনি কাজ করার দায়ে মামলার মুখে পড়লেন শিবসাগরের বিধায়ক তথা রাইজোর দলের প্রধান। জানা গেছে, অখিলের বিরুদ্ধে মামলা দায়ের করে তা নথিভুক্ত করেছে এসআইটি। এবার সেই অভিযোগ বিধায়ক কীভাবে খণ্ডন করবেন সেদিকে চেয়ে রয়েছেন অসংখ্য মানুষ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।